স্বাগতম সবাইকে এল ক্লাসিকোর ম্যাচ প্রিভিউতে। লা লিগা এবং ফুটবল বিশ্বের আমরা যদি প্রতিদ্বন্দ্বিতার কথা বলি, এল ক্লাসিকোকে হার মানানো আসলে খুবই কঠিন, অ্যাপার্ট ফ্রম আই থিঙ্ক সুপার ক্লাসিকো ছাড়া। বাট এরপরেও আমাদের এই ম্যাচ নিয়ে কথা বলতে হবে স্বাভাবিক একটা ম্যাচের মতো করেই, এবং সেই লক্ষ্যে মাদ্রিদ বেতারের পক্ষ থেকে আমরা হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে। আমার সাথে আছে জিসান এবং এরিক। জিসান এবং এরিক, তোমাদের দুজনকে স্বাগতম এল ক্লাসিকোর ম্যাচ প্রিভিউতে। তোমাকে স্বাগত মেহেদী। দর্শকরা আমাদের সাথে যুক্ত হতে শুরু করেছেন আজকে। অ্যাকচুয়ালি আমাদের সাধারণত আমরা বিফোর দ্য স্টর্ম করি ম্যাচ ডেতেই, ম্যাচের কয়েক ঘন্টা আগে, কিন্তু কালকে ম্যাচের সময়টা একটু ডিফারেন্ট। বাংলাদেশে খুব লেট নাইটে খেলাটা না, খেলাটা বাংলাদেশ সময় রাত 8টা 15 মিনিটে, এবং আমাদেরও যেহেতু টাইম জোনের একটা ব্যাপার আছে, সেই কারণেই মূলত ম্যাচের আগের দিন আজকে বিফোর দ্য স্টর্ম করার সিদ্ধান্ত নেওয়া। বাকি সবকিছু বরাবরের মতোই। আপনাদের যদি ম্যাচের বিষয়ে কোনো প্রাসঙ্গিক প্রশ্ন থাকে আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন, আমরা চেষ্টা করব আলোচনার শেষ দিকে প্রশ্নের উত্তর দেওয়া। দেরি না করে জেসন এবং এরিক, ম্যাচের আলোচনায় চলে যেতে চাই। এল ক্লাসিকোর মতো বড় ম্যাচে সবসময় বড় লড়াইটা তো অবশ্যই দুইটা দলের মধ্যে, এবং বড় লড়াইয়ের অভ্যন্তরে হচ্ছে ছোট ছোট কিছু লড়াই থাকে। আমি দুই কোচের লড়াইটা দিয়ে যদি আজকের আলোচনা শুরু করি। কিছুক্ষণ আগেই এবং সুবিধা যেটা হয়েছে আমাদের আজকের এই সময়টা সিলেক্ট করার কারণে, সেটা হচ্ছে দুই কোচেরই প্রেস কনফারেন্স হয়ে গিয়েছে, রোনাল্ড কোমান এবং কার্লো আনচেলত্তির, এবং দুই কোচই হচ্ছে কিছু কথা একই রকম, কিছু কথা ভিন্ন রকম বলেছেন। রোনাল্ড কোমান বলেছেন যে হি ইজ নট স্কেয়ার্ড অফ এনিওয়ান, অর হি ইজ নট স্কেয়ার্ড অফ দি এল ক্লাসিকো। আবার কার্লো আনচেলত্তি এটার প্রত্যুত্তরে এমন একটা কথা বলেছেন যে মাঝে মাঝে ভয় পাওয়া ভালো। আপনি যদি ভয় না পেয়ে সিংহের সামনে যে মনে করেন সিংহটা বিড়াল, তাহলে বিপদটা আপনারই। তো কার্লো আনচেলত্তির কাছে কিন্তু এই ধরনের উইটি কথা আসলে আমরা সাধারণত এক্সপেক্ট করি না। আনচেলত্তি, জিদান এরা প্রেস কনফারেন্সে সাধারণত ডিপ্লোম্যাটিক থাকতে পছন্দ করতেন, বাট আনচেলত্তির এইবার ব্যাপারটা অনেকটা অন্যরকম। এই আমি কিছুক্ষণ আগে বলছিলাম বড় লড়াইগুলোর মধ্যে ছোট ছোট লড়াই থাকে। কার্লো আনচেলত্তি কখনো নো কাম্পে কোনো ম্যাচ জেতেননি তার কোচিং ক্যারিয়ারে, এবং তিনি বলেছেন যে হি উড লাইক টু স্টার্ট উইথ দিস গেম। এবং রোনাল্ড কোমান আবার হচ্ছে কার্লো আনচেলত্তির এগেইনস্টে তার কোচিং ক্যারিয়ারে কোনো ম্যাচ জেতেননি। সো বিভিন্ন ছোট ছোট এরকম লড়াই আছে। জিসান, তোমাকে দিয়ে শুরু করতে চাই। এই দুই লড়াইতে, দুই ছোট ছোট লড়াইগুলোর কথা যদি বলি, অভিজ্ঞতা এবং সাকসেস সব দিক দিয়ে কার্লো আনচেলত্তি অনেকটা এগিয়ে। কিন্তু আবার যদি আমরা রোনাল্ড কোমানের কথা বলি, তার ধুঁকতে থাকা বার্সেলোনার জন্য কমপ্লিট টার্ন অ্যারাউন্ডের জন্য কিন্তু এর থেকে বড় সুযোগ আর হতে পারে না। মানে এল ক্লাসিকো জিতে গেলে তারা মানে বেসিক্যালি পয়েন্ট টেবিলও রিয়াল মাদ্রিদের উপরে উঠে যাবে। সো তাদের জন্য কিন্তু ম্যাচটা আসলে, মানে জিদান যদিও বলে গেছেন এস উনা ফিনাল, এটা বার্সেলোনার জন্য কোনো অংশে কোনো ফাইনালের থেকে কম কম না। এই বিষয়ে কি বলবে জিসান? ওয়েল, আমি আসলে যেটা বলবো সেটা কোশ্চেনের সাথে পুরোপুরি ইররিলেভেন্ট। আমার মতে এই মুহূর্তে এল ক্লাসিকোর সূতিকাগার হচ্ছে লিভারপুল শহরের নীল কালারের ক্লাবটা এভারটন। কারণ আমরা বেসিক্যালি দুই এক্স এভারটন কোচের একটা ট্যাকটিক্যাল ফাইট দেখতে যাচ্ছি। বাট দেন अगेन কেউ 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 মানের দিক থেকেও এভারটনের কোচ, কেউ কেউ মানের দিক থেকে না হলেও ভাগ্যক্রমে এভারটনের কোচ হয়েছিলেন। বাট নাও both of them are at a place যেখানে এভরিথিং ইজ অ্যাট স্টেক, এবং এখানে প্রমাণ করতে হবে যে মিডিওক্রেসি থেকে উপরে উঠে আসার সামর্থ্য যিনি রাখেন তিনি এলিট কোচ। তো এখানে একজনের চাকরি সুতার উপর ঝুলছে বলে আমরা আসলে যে তাকে লোয়ার গ্রাউন্ডে রাখছি, আরেকজন মোটামুটি একটা ভালো শুরু করেছেন বলে তাকে হায়ার গ্রাউন্ডে রাখছি। পয়েন্ট টেবিল কিন্তু আমাদেরকে মোটামুটি এই ইলুশন থেকে বের করে দেওয়ার জন্য এনাফ। বিকজ এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ 8 ম্যাচ খেলে তারা আছে 3 নম্বরে, আর বার্সেলোনা 8 ম্যাচ খেলে তারা আছে 7 নম্বরে। বাট এই একটা ম্যাচের ফলাফলে তুমি যেটা বললে যে বার্সেলোনা কিন্তু আসলে রিয়াল মাদ্রিদকে টপকে উপরে উঠে যেতে পারে। সো এই ম্যাচের ইম্পর্টেন্স আমার মনে হয় বলে যাওয়ার অপেক্ষা রাখে না। আর এই যেহেতু আমরা লিগ শুরু হয়েছে, লিগের 4 ভাগের 1 ভাগে এসেছি, তো এই সময়টাতে পয়েন্ট টেবিলে যার যা লিড আছে এটা ধরে রাখা কিংবা কমানো বাড়ানো এই ধরনের জিনিসগুলো আসলে এন্টায়ার সিজনের সুর তৈরি করে দিতে পারে। এটা আমি সবসময় বলি যে এই ধরনের বড় ম্যাচগুলো জেতা বা হারা আসলে এন্টায়ার সিজনের জন্য আপনার রিদম কেমন হবে, আপনি কি করবেন সব ঠিক করে দিতে পারে। তো প্রত্যেকটা ব্যাটল, ছোট ছোট ব্যাটলের কোশ্চেন ছিল, ছোট ছোট ব্যাটলের অ্যান্সার আসলে আমি এভাবে দিব যে প্রত্যেকটা একটা বড় লিগ শিরোপার মধ্যে যেমন একটা ম্যাচ গোটা লিগের তারতম্য করে দিতে পারে, সেরকম ছোট ছোট ব্যাটলের কোনো একটা জেতা মেবি গোটা ম্যাচের রিদমও ফিক্স করে দিতে পারে। সো আই অ্যাজ এ রিয়াল মাদ্রিদ সাপোর্টার ওয়ান্ট টু উইন ইচ এন্ড এভরি সিঙ্গেল স্মল ব্যাটল উই আর হ্যাভিং অন দ্য ফিল্ড। কোন কোন ক্ষেত্রে মাইন্ড গেমও একটা ব্যাটল। সো মাইন্ড গেমে আমরা অলরেডি কিছুটা এগিয়ে আছি,
আবার বলবো যে এটা ড্রব্যাকও আছে, আমরা কিন্তু লিগের শেষ ম্যাচে হেরে গেছি, তো আমাদেরও বাউন্স ব্যাক করার একটা তাগাদা থাকা উচিত। এরকম প্রত্যেকটা ছোট ছোট ব্যাটেলে আমি আসলে জিততে চাইবো। আর এল ক্লাসিকো এই সিজনে এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমাদেরকে আইস ব্রেক করতে এভারটন যোগ করতে হচ্ছে, বিকজ দেয়ার আর সো মেনি থিংস দ্যাট আর নট প্রেজেন্ট ইন দিস এল ক্লাসিকো। বাট দেন এগেন করিম বেনজেমা কয়েকদিন আগে বলেছেন যে যেই থাকুক বা না থাকুক, এল ক্লাসিকো সবচেয়ে বড় ম্যাচ, এল ক্লাসিকোর আবেদন কখনোই কমবে না। আমার কাছে পার্সোনালি এরকমই, এল ক্লাসিকোর আবেদন কমার মতো না। সো প্রত্যেকটা ছোট ছোট ব্যাটল জিতলে এই আবেদনের পুরো যে আবেদনের যে মানে পুরো ভ্যালুয়েশনটা, এটা একজন সমর্থক হিসেবে আমার কাছে উসুল হবে। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। থ্যাংক ইউ জিসান। এবং তুমি এভারটনের যে কথা বললে, আমি এবং এরিক জাস্ট আমরা অনলাইন হওয়ার আগে এভারটনকে নিয়ে কথা বলছিলাম। তো এভারটনের কোচ রাফায়েল বেনিতেস কিন্তু আমার মনে হয় এল ক্লাসিকোর প্রতি ট্রিবিউট দিতেই, তিনি তার প্রথম এল ক্লাসিকোতে গোল খেয়েছিলেন 4টা। সো সেই 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 ম্যাচের প্রতি ট্রিবিউট দিতেই তিনি আজকে এভারটনকে নিয়ে 5টা গোল খেয়েছেন। সো নাইস ট্রিবিউট ফ্রম রাফায়েল বেনিতেস অ্যাজ অলওয়েজ। এরিক, তোমার কাছে আসতে চাই। আমরা এই ছোট ছোট ব্যাটেলের কথা বলছিলাম। এল ক্লাসিকোর ডাইনামিকটা অবশ্যই মেসি রোনাল্ডো চলে যাওয়ার পর অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এটা আসলে মানে রোনাল্ডো চলে যাওয়ার পরেই অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছিল। আমরা রোনাল্ডো চলে যাওয়ার পর লিওনেল মেসি, যে কিনা এল ক্লাসিকোর ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা, তার পারফরমেন্স একটা ভিজিবল মানে ডিপ খুব ক্লিয়ারলি দেখেছি গত 3 বছর ধরে। এমনকি লাইক তারা দুইজনই রোনাল্ডো এবং মেসি শেষ রোনাল্ডোর যে শেষ এল ক্লাসিকোটা ছিল সেখানেই তারা শেষ গোল দিয়েছিলেন। এরপর কিন্তু মেসি আর এল ক্লাসিকোতে গোল দেয়নি। তো এখন লিওনেল মেসি নেই, ক্রিস্টিয়ানো রোনাল্ডো নেই, সের্জিও রামোস নেই, রাফায়েল ভারানে নেই, জিনেদিন জিদান নেই। এল ক্লাসিকো থেকে অনেক বড় বড় নাম চলে গিয়েছে, কিন্তু দিস ইজ দ্য টাইম ফর দ্যাট সেইং। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। এবং এই শিশুরা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র এবং আনসু ফাতি। আনসু ফাতিকে তো লিটারালি বার্সেলোনা তাদের ট্রাস্টটা এতই তার উপর, রিসেন্টলি তার 2027 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রিনিউ করা হয়েছে এবং তাকে লিওনেল মেসির 10 নম্বর জার্সি দেওয়া হয়েছে। এবং এখানেও মেসি রোনাল্ডোর মানে সাথে যদি ওদের ডাইনামিকটা তুলনা করতে চাই, মেসির বয়স এরকম রোনাল্ডোর থেকে 3 বছরের ছোট ছিল। আনসু ফাতি হচ্ছে ভিনিসিয়াসের থেকে মোটামুটি 3 বছরের বয়সে ছোট, একজন স্প্যানিশ ভাষী আরেকজন পর্তুগিজ ভাষী। সো সবকিছুই অনেক কিছু মিল আছে, আবার বাট লাইক দে স্টিল হ্যাভ আ হোল ক্যারিয়ার টু প্লে আউট। They are only just starting. These are basically kids, still kids. তো এই দুইজনেরই কিন্তু এল ক্লাসিকো আবার গোল রয়েছে। গত মৌসুমে আনসু ফাতি এল ক্লাসিকোতে নো কাম্পে গোল করেছে। মানে বড় ভাবেই এই ম্যাচটাকে তুলে ধরতে চাইছে, এই ম্যাচ আপটাকে, আনসু ফাতি এবং ভিনিসিয়াস জুনিয়রের এই ব্যাটেলটা কতটুকু গুরুত্বপূর্ণ হবে এই ম্যাচের জন্য, এটা জানতে চাই। এই প্রশ্নটা আসলে খুবই ইন্টারেস্টিং এই কনটেক্সটে যে আমরা যখন এল ক্লাসিকো দেখা শুরু করেছি তখন আসলে ক্রিস্টিয়ানো রোনালদো বা লায়নেল মেসি ওয়াজ নট দ্য টু ফেমাস প্লেয়ার্স অফ এল ক্লাসিকো। আমাদের সময় আই গেস এল ক্লাসিকো ফেমাস প্লেয়ার ছিল রোনালদিনিও আর রাউল বা জিদান, রোনালদো, দিস প্লেয়ার্স, এন্ড এট দ্যাট টাইম উই হ্যাভ আ ডিফারেন্ট এসেনশিয়ালি মেন্টালিটি। এন্ড যখন আমার মনে আছে যখন রিয়াল মাদ্রিদ তার গ্যালাক্টিকোস এর স্ট্যাটাসটা হারানো শুরু করে এবং রোনালদিনহো তার পারফরমেন্সের ছায়াতে পরিণত হন, স্যামুয়েল এটো আস্তে আস্তে ক্লাবে ব্রাত্যতে পরিণত হন বার্সেলোনাতে, তখন সময়গুলো কিন্তু একটু অন্যরকম ছিল। এবং তখন আমাদের মনে হয় তখন একটা বেশ প্রশ্ন আসতো যে সামনে এল ক্লাসিকোতে আলো ছড়াবেন কে। বার্সেলোনায় তখন লায়নেল মেসি ওয়াজ ট্রাইং টু গ্রো আউট অ্যাজ আ নিউ প্লেয়ার, বাট রিয়াল মাদ্রিদে সেরকম প্রতিদ্বন্দ্বিতা কেউ ছিল না। এরপরে দেখো সময় কিন্তু মানে বলতে গেলে এক যুগ পার হয়ে গেছে সেই এল ক্লাসিকোর সেটআপ থেকে এই এল ক্লাসিকোর সেটআপে, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা নতুন জেনারেশন। তো একটা ফুটবল ফ্যান হিসাবে এরকম তিনটা ফুটবলীয় জেনারেশনের এল ক্লাসিকো দেখতে পারা, যেখানে দুটো টিম তাদের সর্বোচ্চ, দুটো টিমের পৃথিবীর সেরা দুটো খেলোয়াড় খেলছেন, বা পৃথিবীর সেরা কিছু খেলোয়াড়, দে আর ট্রাইং টু fight for the best title, who can top over whom. This is a very interesting thing to watch. এই কনটেক্সটে আগামী মেসি রোনালদো থেকে ডিবেটটা থেকে বের হয়ে এসে আমাদের আসলে এভাবে আমরা চিন্তা করা দরকার যে ভিনিসিয়াস এবং আনসু ফাতি হ্যাভ দ্য পটেনশিয়াল টু বি দেয়ার ওন প্লেয়ার। সামনের 10 বছর পরে হয়তো আমরা মেসি রোনালদোর কথা বাদ দিয়ে তখন হয়তো আমরা এরকম একটা সিচুয়েশনে যাব যে ভিনিসিয়াস এবং ফাতির তো এখন দে আর এসেনশিয়ালি এন্টারিং দ্য লাস্ট ডেজ অফ দেয়ার ক্যারিয়ার। 10 না, অ্যাকচুয়ালি 15 বছর। আনসু ফাতির বয়স এখন 18, 10 যোগ করলে হয় 22।
at least 15 with the advent of health technologies. It can be 20 as well, who knows. So আমার কথা হচ্ছে যে তাদেরকে আসলে মেসি রোনালদো ছায়া থেকে বের করে তাদেরকে তাদের নিজস্ব প্লেয়ার হিসেবে দেখার দরকার। ভিনিসিয়াস জুনিয়রের মধ্যে রোনালদো লাইক অনেক ফিচার থাকলেও রোনালদো টাইপের আরো অনেক ফিচার নেই। রোনালদো যেরকম হচ্ছে, রোনালদো শট নিলে আমরা জানতাম যে বলটার অ্যাকুরেসি হবে 90% এন্ড অ্যাবাভ। ভিনিসিয়াস শট নিলে গত সিজনে আমরা আসলে এক্সপেক্ট, মানে ভিনিসিয়াস শট নিতই না এই সিজনে, তাও হি ইজ লাইক টেকিং দিস শটস এন্ড মেকিং মোর মিনিংফুল কন্ট্রিবিউশন। একইভাবে আনসু ফাতিকেও তুমি যেটা খেয়াল করবা সেটা হচ্ছে যে কালকের ম্যাচে হয়তো এরা দুজন তারা সর্বোচ্চ খেলবেন না, তাদের বা তাদের যেই খেলাটা আমরা এক্সপেক্ট করছি সেটা হয়তো সর্বোচ্চ খেলবেন না, বাট দিস ইজ গোনা বি অ্যান ইন্টারেস্টিং গেম বিকজ দিস ইজ দ্য ফিউচার অফ দিস এল ক্লাসিকো। একজনকে 10 বছরের কন্ট্রাক্টে আটকানো বা 6 বছরের কন্ট্রাক্টে আটকানো হয়েছে, আরেকজনকে অ্যাটলিস্ট 2023-24 পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়র খেলবেন। সো we expect them to keep going better, and this is not the time for us to comment about Ansu Fati এবং Vinicius Junior এর কনটেক্সটে কে বেটার বা কে খারাপ। আমার মনে হয় দুজনের এখানে শেখার আরো অনেক বড় একটা এরিয়া আছেন, এবং ইন দ্য মিন টাইম রিয়াল মাদ্রিদের আমার মনে হয় ব্যাটেলটা আর একটু ফোকাসড হবে হচ্ছে এবার মিডফিল্ডে, কারণ রিয়াল মাদ্রিদের মিডফিল্ড কিন্তু এখনো সেই সমীহ জাগানো মিডফিল্ডটার ওল্ড গার্ডটা এখনো থেকে গিয়েছে। টনি ক্রুস এবং লুকা মডরিচ দুজনই আছেন, এবং লুকা মডরিচ বড় ম্যাচগুলোতে বেশ ভালো খেলেন। আমরা অ্যাথলেটিকো সম্ভবত এগেইনস্টে তার ভালো পারফরমেন্স দেখেছি, বার্সেলোনার এগেইনস্টে তার ভালো পারফরমেন্স দেখেছি গত সিজনে। ইনফ্যাক্ট আমরা তার কিছু গোল নিয়ে আই থিংক উই হ্যাভ রিলিজড আ বাঞ্চ অফ ভিডিওস অ্যাজ ওয়েল টু শোকেস দ্যাট হি ইজ অ্যাকচুয়ালি আ প্লেয়ার টু বি রেকন্ড উইথ। তো এখন আমি বলবো যে দিস এল ক্লাসিকো ইজ গোনা বি অ্যাবাউট মিডফিল্ড ব্যাটল, যেখানে একটা নতুন আঙ্গিকে নিজেকে আত্মপ্রকাশ করার চেষ্টা করছেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং, সার্জিও বুস্কেটস, এবং পিকের আসলে পজিশনটা কি এই মুহূর্তে আমি জানি না। পিকে মাঝে মধ্যে স্ট্রাইকারে খেলেন, মাঝে মধ্যে ডিফেন্সে খেলেন, মাঝে মধ্যে মিডফিল্ডে খেলেন। আই লাইক দিস ইজ ইন্টারেস্টিং টু সি প্লেয়ার এত বছর বয়স, এত পরে হি ইজ রিডিসকভারিং হিজ অ্যাবিলিটিস। বাট শেষ রিয়াল মাদ্রিদের পুরনো এল ক্লাসিকোর বিগত 10-15 বছর এল ক্লাসিকোর শেষ অঙ্কে হচ্ছে আমরা এখন আসছি, যেখানে আমাদের পুরানো নায়করা নেই, কিন্তু তাদের কে সাপ্লাই দেয় বা তাদের যে একটা এক সেকেন্ড ফিডল যারা করতেন তারা আছেন। সো উই হ্যাভ স্টিল হ্যাভ দোজ অ্যাবিলিটিস, এন্ড আই থিংক বেনজেমা হ্যাজ মোর পটেনশিয়াল অফ স্টিলিং দ্য শো দেন এনিওয়ান এলস। হ্যাঁ, আমরা বেনজেমার আলোচনায় আজকের আলোচনায় একসময় আসবো। এছাড়া ওই ম্যাচে আরো কিছু মানে ম্যাচের অ্যাকচুয়াল ট্যাকটিক্যাল আলোচনায় বা প্রথম একাদশের আলোচনায় যাওয়ার আগে, যেমন বার্সেলোনা অবভিয়াসলি দে আর টেকিং ইট ভেরি সেফ, দে আর প্লেইং ইট ভেরি সেফ। যেমন পিকে বিভিন্ন ধরনের মানে লিটারালি মিন করা কথাবার্তা তার কাছ থেকে কখনোই আশা করা যায় না। সে ভিনিসিয়াসকে খুব প্রেস করছে, বেনজেমাকে খুব প্রেস করছে, এগুলা ইটস জাস্ট লাইক যদি মানে ম্যাচটা যদি কোনো কারণে বার্সেলোনা জেতে তাহলে হি উইল বি ব্যাক টু হিজ লাইক রিডিকুলাস ভার্সন অ্যাগেন। সো অনেকে হয়তো এটা দেখে অবাক হয়েছেন যে পিকে হঠাৎ রিয়াল মাদ্রিদকে নিয়ে এত ভালো ভালো কথা কেন বলছে। ওইটার রিজন একটাই, হি জাস্ট ওয়েটিং টু বি the pathetic spokesperson he usually is all over again if Barcelona gets to win. এছাড়া বার্সেলোনার আরো কিছু ব্যাপার আছে, যেমন দর্শকের চাপ। এই মুহূর্তে নো ক্যাম্পে 100% ধারণ ক্ষমতা তাদের, যেটা সেটা প্রায় 1 লক্ষ দর্শকের মতো, সেটা পুরোটাই পূরণ করার পারমিশন আছে স্প্যানিশ গভর্নমেন্টের কাছ থেকে। কিন্তু বার্সেলোনা গত 2টা ম্যাচই হচ্ছে 50% এর নিচে তাদের অ্যাটেন্ডেন্স ছিল। ভ্যালেন্সিয়ার সাথে লা লিগার বড় ম্যাচও এবং চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও 2টা ম্যাচই বার্সেলোনা জিতেছে। এল ক্লাসিকোকে ঘিরে অবশ্যই উন্মাদনাটা আরেকটু বেশি থাকবে, এবং দিনের বেলা খেলা হয়তো আরো বেশি দর্শক দেখা যাবে। এবং ইউজুয়ালি রিয়াল মাদ্রিদ ডাজন্ট গেট টু মাচ ফেজড বাই দিস বার্সেলোনার দর্শকদের দ্বারা, কারণ অধিকাংশ প্লেয়ারই আমাদের অত্যন্ত এক্সপিরিয়েন্সড এবং অনেকগুলো এল ক্লাসিকোতে খেলেছেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যেই পার্সেন্টেজই আসুক নো ক্যাম্পে দর্শক, সেখানে বড় কোনো ধরনের সমস্যা তারা তৈরি করতে পারবে। মূল খেলাটা আমাদের জিততে হবে আসলে মাঠের খেলা দিয়ে। স্পিকিং অফ দ্যাট, আমাদের এই ম্যাচের যে স্কোয়াড কাটালুনিয়ায় ট্রাভেল করবে, সেই স্কোয়াডে ডানি কারভাল ফিরেছেন, বেলজিয়ান প্লেয়ার, সেই ইনজুরিতে ছিল, সে ফিরেছে। অলদো দ্যাটস কোয়াইট ইররিলেভেন্ট। সেই ম্যাচে মানে এই ম্যাচে তার থাকা না থাকা দিয়ে আসলে তেমন রিয়াল মাদ্রিদের তেমন কিছু যায় আসে না এই মুহূর্তে। জাস্ট লাইক অল দ্য বিগ ম্যাচেস হি হ্যাজ টেরিবলি ডিসঅ্যাপয়েন্টেড এভরিওয়ান। মাঝ মাঠে ইসকো নেই, ইসকো অবশ্যই এই মুহূর্তে ইনজুরিতে আছেন। লুকা জোভিচ এগেইন বড় ম্যাচে কমপ্লিটলি ইররিলেভেন্ট একজন প্লেয়ার, সে ইনজুরিতে, সেও নেই। দানি কারভাল ফিরে এসেছেন, এবং দানি কারভালকে নিয়ে আসলে একটু কথা বলতে হবে, কারণ কার্লো আনচেলত্তি
তার প্রেস কনফারেন্সে সরাসরি বলে দিয়েছেন যে দানি কারবাহাল যেহেতু মাত্র ইনজুরি থেকে ফিরেছেন, তার স্টার্ট করাটা মানে কারবালকে স্টার্ট করতে বেসিক্যালি আনচেলত্তি দেখেন, এবং লুকাস ভাস্কেজকেও নিয়েও তিনি ভালো ভালো কথা বলেছেন। তো ধরে নেওয়া যায় লুকাস ভাস্কেজ হয়তো স্টার্ট করবেন। আনচেলত্তির কে কোনো সাংবাদিক এই প্রশ্ন কেন করেননি যে আপনি তো তাহলে মেন্ডি অনেকদিন পর ইনজুরি থেকে ফিরেছিল, তাকে কেন সরাসরি স্টার্ট করিয়ে দিয়েছিলেন? মেন্ডি কারভালের থেকেও বড় ইনজুরি থেকে ফিরেছে। সো আমাদের এটার জন্য আসলে অপেক্ষা করতে হবে আমাদের রাইট ব্যাকে কে খেলবে কালকে। বাট আমি জিসান এবং এরিকের কাছে আবারও যাব আমাদের প্রথম একাদশের আলোচনা নিয়ে। আমার মনে হয় দিস ইজ গোয়িং টু বি রিয়াল মাদ্রিদস ফার্স্ট 11 উইদাউট এনি চেঞ্জেস ফ্রম দ্য সাইড দ্যাট প্লেড এগেইনস্ট শাখতার। এটার একটা কারণ হচ্ছে এখানে ফরমেশন নিয়েও কোনো ধরনের কোনো আলোচনার একেবারেই সুযোগ নেই, কারণ আনচেলত্তি 3টা আলাদা ইন্টারভিউতে বলেছেন যে রিয়াল মাদ্রিদ এখন থেকে 4-3-3 ফরমেশনেই খেলবে। 4-4-2 ফরমেশন নিয়ে কিছুদিন কিছু এক্সপেরিমেন্ট করা হয়েছিল, সেই এক্সপেরিমেন্ট গুলো দলের সাথে তেমন একটা খুব একটা যায়নি, এবং আনচেলত্তি শাখতারের ম্যাচের আগে বলেছেন, এল ক্লাসিকোর আগে তিনি রিয়াল মাদ্রিদ টিভির সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন, এবং আজকে আবার অফিসিয়াল যে প্রেস কনফারেন্স সেটাতেও যে আলোচনা এসেছে সেটাতে একেবারেই পরিষ্কার যে রিয়াল মাদ্রিদ এখন থেকে 4-3-3 ফরমেশনে খেলবে, এবং 4-3-3 ফরমেশনে যদি রিয়াল মাদ্রিদ খেলে আমার মনে হয় না এর থেকে বেটার স্কোয়াড, জাস্ট উইদাউট দি এক্সেপশন অফ দানি কারবাহাল ইন প্লেস অফ লুকাস ভাস্কেজ, এর থেকে বেটার স্কোয়াড আমাদের পিক করা এই মুহূর্তে পসিবল। জি স্যার, তোমার কি মনে হয়? এগেন আমি তোমার সাথে ওই ব্যাপারে এগ্রি করছি যে এর থেকে বেটার স্কোয়াড মনে হয় আমাদের জন্য এই মুহূর্তে নামানো খুব কঠিন, পার্টিকুলারলি লুকাস যদি কারবাহাল লুকাসকে রিপ্লেস করে তাহলে আসলে দ্যাটস দ্য বেস্ট 11 উই হ্যাভ অন পেপার এট দিস মোমেন্ট। আর রাইট উইং নিয়ে অনেকের অনেক ওপিনিয়ন থাকতে পারে, তো আমার মনে হয় এই মুহূর্তে রড্রিগোর চেয়ে সেন্সিবল চয়েস একজন কোচের জন্য আসলে আর কেউ নাই স্কোয়াডে, ইন টার্মস অফ ফিটনেস, ইন টার্মস অফ ইম্প্যাক্ট, ইন টার্মস অফ চান্স ক্রিয়েশন, এভরিথিং। সো আমি যেটা নিয়ে খুশি যে দুই ইয়াংস্টার যাদের উপরে একটা বিশাল ইনভেস্টমেন্ট করা হয়েছে, ফাইনালি দে আর কামিং টু এজ এন্ড দে আর বিইং ইন দ্য ডিসকাশন ইন আ সেন্স বাকিরা সবাই তাদের রিপ্লেসমেন্ট, তারা কারো রিপ্লেসমেন্ট না। সো বেঞ্চ থেকে মূল দলে আসার যে প্রগ্রেশন, আমি বলবো না যেটা দুইজনেরই পুরোপুরি হয়ে গেছে, বাট দে আর হাফ ওয়ে দেয়ার। সো দ্যাটস আ ভেরি গুড থিং ফর মি। আরেকটা জিনিস যেটা অ্যাড করবো সেটা হচ্ছে ফেদে ভালভার্দে আমাদের জন্য খুব বড় সড়ো একটা অ্যাডভান্টেজ হতে পারেন। এখন মিডফিল্ড নিয়ে কি পরিমাণ টিঙ্কারিং করা হবে আমি জানি না, বাট কার বদলে এটা আমি বলবো না, ক্রুস, মদ্রিচ, ক্যাসেমিরো যে কোনো একজনের বদলে ফেদে ভালভার্দে আসলে আই থিঙ্ক এটা দলের জন্য খুব ভালো একটা জিনিস হতে পারতো। আমার অবজারভেশন এতটুকুই, বাকি জায়গাগুলোতে আসলে কিছু করার নাই। আর মানে উই আর স্টাক উইথ দ্য প্লেয়ার্স উই হ্যাভ, বাট আই উইশ অল দ্য বেস্ট টু দ্য প্লেয়ার্স দোজ আর প্লেইং, বিকজ মানে আমি যদি একটা এল ক্লাসিকো জিততে চাই আমি আসলে চাইবো কোচের জন্য সবচেয়ে সেন্সিবল চয়েস যারা তারা ফিট থাকুন এবং মাঠে নামুন। তো 90% ক্ষেত্রে এই এল ক্লাসিকোতে আমরা এটা পাচ্ছি এবং আমি এটা নিয়ে খুব হ্যাপি। এবং আরো একটা ব্যাপার হচ্ছে এই রড্রিগোর যে ইনক্লুশনটা, স্প্যানিশ মিডিয়ার কিছুটা সন্দেহ ছিল যে রড্রিগোর জায়গায় ফেডে ভালভার্দেকে রাইট উইঙ্গার হিসাবে খেলানো হবে কিনা, যেটা আনচেলত্তি করেছেন দুই একটা ম্যাচে, কিন্তু আনচেলত্তি সে বিষয়ে পরিষ্কার করেছেন যে ভালভার্দেকে নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করা হয়েছে, তাকে রাইট ব্যাকে চেষ্টা করা হয়েছে, উইংয়েও চেষ্টা করা হয়েছে। আনচেলত্তি এটা স্বচ্ছভাবেই বলেছেন যে ভালভার্ডের জায়গা মিডফিল্ডে, তাকে এরপর থেকে মিডফিল্ডে খেলতে দেখা যাবে। ওকেশনালি হয়তো আমরা তাকে উইঙ্গার হিসেবে খেলতে দেখতে পারি, কিন্তু প্রাইমারিলি আসলে তিনি মিডফিল্ডে খেলবেন। বাট বিশেষ করে গত ম্যাচে মডরিচ, ক্রুস এবং কাসেমিরো তাদের যে একেবারে ওই থ্রিপিট আমলের ফর্মে ফিরে গিয়েছিলেন, ওই ফর্ম ভেঙে আসলে শুধু ফেডে ভালভার্ডে না, মানে ফুটবল ইতিহাসে যত মিডফিল্ডার যারা এই কোন মিডফিল্ড ট্রিওর পার্ট হিসেবে খেলেছেন তাদের যে কারোরই আসলে এই মিডফিল্ড ট্রিওকে ভেঙে রিয়াল মাদ্রিদের দলে ঢোকাটা ডিফিকাল্ট। বাট আই এম প্রিটি শিওর যে ফেডে ভালভার্ডের এই ম্যাচে কোনো না কোনো একটা ভূমিকায় তাকে আমরা ম্যাচের কোনো না কোনো একটা পর্যায়ে অবশ্যই দেখতে পাবো। এরিক, হোয়াট আর ইউর থটস অন দ্য স্টার্টিং লাইনআপ, প্রবাবল স্টার্টিং লাইনআপ? দিস ইজ অ্যাকচুয়ালি এ গুড স্টার্টিং লাইনআপ। এটা আমি আসলে জিসানের সাথে একটা জায়গায় দ্বিমত পোষণ করতে চাই যে রিয়াল মাদ্রিদ আসলে রাইট ব্যাক পজিশনটাতে আসলে কেউ নাই। এটা লাইক কারভাহাল ইজ নট এক্স্যাক্টলি আ প্লেয়ার আই থিঙ্ক উই শুড বি ট্রাস্টিং এনিমোর অন। তিনি তাকে মাঠে ফেরানো হয়, তারপর তিনি ইনজুর্ড হয়ে যান, তারপর ইটস আ প্রসেস। এর চেয়ে বরং লেটস কনসিডার দ্যাট উই ডোন্ট হ্যাভ আ রাইট ব্যাক এন্ড ইটস গোনা বি ইজিয়ার ফর আস টু প্রসেস দিস আইডিয়া। বাট সেটা ছাড়া আমি এই পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং যে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো দুজন যে বর্তমানে খেলছেন এবং দুজনকে খেলানো হচ্ছে। এল ক্লাসিকো একটা বড় গেম। আমাদের আজকে পডকাস্টের শুরুতে জিসান একটা যে কথা বলেছে যে এই টাইপের গেম হচ্ছে টোন সেটার টাইপের, ইউ উইন দিস থিংস এন্ড ইউ হ্যাভ আ বুস্ট অফ কনফিডেন্স ফর দ্য রেস্ট অফ ইয়ার সিজন। এরকম জায়গাতে আসলে
ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোকে খেলানো, ইট সেন্ডস আউট আ মেসেজ। দ্য মেসেজ ইজ দ্যাট রিয়াল মাদ্রিদের মতো টিম, দে আর উইলিং টু পুট প্লেয়ার্স ইন বেঞ্চ, প্লেয়ার্স দে স্পেন্ড আ লট অফ মানি টু গেট দেয়ার হ্যান্ডস ইন। তো অর্থের আগে বা খেলোয়াড়ের দামের বা প্রাইস ট্যাগের চেয়ে খেলোয়াড়ের পারফরমেন্স এবং তার কন্ট্রিবিউশন যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, দিস দিস ইজ আ রিফ্রেশিং চেঞ্জ ফর দ্য লাস্ট কাপল ইয়ার্স। তো সেই কনটেক্সট থেকে রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং লাইন আপ ইজ লাইক 100-100 পুরো, এবং রিয়াল মাদ্রিদের ডিফেন্সেও আসলে ডিফেন্স না, মিডফিল্ডে এসেনশিয়ালি দেয়ার শুডেন্ট বি এনি চেঞ্জেস। ইউ আর ভেরি রাইট। If we see the same type of performance this season সামনের 5টা গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদের মিডফিল্ড থেকে, তাহলে এই this can be essentially giving us a lot of boost. চিন্তা করে দেখো, যে কোনো চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লেগ গুলোতে হচ্ছে এরকম যদি পারফরমেন্স আমরা পেতে থাকি রিয়াল মাদ্রিদ থেকে, বা এরকম বার্সেলোনা বা অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে, this is what we want from the midfield. But at defense, we have to, like I said, we have to cut back our losses and field the best possible, fittest 11 we can do, and we know যে আমাদের রাইট ব্যাকে প্রবলেম আছে। সো জানা প্রবলেম ট্যাকেল করা অজানা প্রবলেমের চেয়ে হচ্ছে কঠিন। কারভালকে মাঠে নামিয়ে এই মুহূর্তে বিপদে পড়ার চাই। উড সে দ্যাট উই নো লুকাস ভাস্কেজের ডিফেন্সিভ ত্রুটি কোথায় কোথায় আছে, and we can all work towards fixing that. Yeah, Eric, like থ্যাংক ইউ ফর দ্যাট। আমি এখানে জাস্ট লুকাস ভাস্কেজের পয়েন্টটাই একটু ডিসএগ্রি করতে চাই। সেটা হচ্ছে মানে আমার মানে লজিকটা কি, সেটা হচ্ছে কারভাহালকে আমরা 2-3 ম্যাচ পর আবার এমনিতেই পাবো না। লাইক ইটস অলমোস্ট লাইক গিভেন, লাইক দ্য বেলজিয়ান প্লেয়ার, যে আসলে সে 2-3 ম্যাচ পর আবার ইনজুরিতে পড়বেই, তখন লুকাস ভাস্কেজের খেলতেই হবে। সো আই উড রাদার প্লে হিম ইন দিস ইম্পর্টেন্ট গেম, তাও মানে এলচের সাথে খেলে ইনজুরিতে না পড়ে বার্সেলোনার সাথে খেলে দলকে কিছুটা হলেও সার্ভ করুক, কারণ দিন শেষে ইনজুরিতেই তো থাকবে এসব প্লেয়াররা। সো সেটার জন্য আমি চাই যে মানে সে যদি কারভাল যদি 80% ফিটও থাকে, লাইক গেট ইউর মানিজ ওয়ার্থ, প্লে হিম ইন দিস গেম, হি ইজ স্টিল এ গুড ডিফেন্ডার এন্ড অল। তাকে 80%-90% ফিট হলো এই ম্যাচে খেলানো, কারণ 2-3 ম্যাচ পর সে ওই 100% ফিট অবস্থায় এলচে বা ওসাসুনা কারোর সাথে ম্যাচ স্টার্ট করলে সে শেষ পর্যন্ত ইনজুরিতে পড়বে, তখন আমাদের আবার লুকাস ভাস্কেজকে বা নাচোকে ডাকতে হবে। সো ওয়াইল ইউ আর হিয়ার, জাস্ট ওয়াই নট প্লে দ্য এল ক্লাসিকো। আমার লজিকটা হচ্ছে অনেকটা এরকম। ভ্যালিড পয়েন্ট, অ্যাকচুয়ালি ভ্যালিড পয়েন্ট। অলরাইট, আমরা ভিনিসিয়াসের ব্যাপারে আরেকটু কথা বলতে চাই। আমরা কালকে 2টা গ্রাফিক্স আমাদের ফেসবুক পেজে পাবলিশ করেছিলাম যে ভিনিসিয়াসের এখন পর্যন্ত ভিনিসিয়াস 5টা এল ক্লাসিকো ম্যাচ খেলেছেন, এবং এই 5টা ম্যাচে এই হচ্ছে ভিনিসিয়াসের আমরা যদি প্লটস দেখি, সে মাঠের কোন কোন জায়গায় কি কি ধরনের অ্যাকশনস তার ছিল, এটা হচ্ছে ভিনিসিয়াসের প্রোগ্রেসিভ ক্যারিস। পেছন থেকে বল তিনি যখন সামনের দিকে ক্যারি করেন, এই 5টা ম্যাচে তিনি কি ভাবে বল ক্যারি করেছেন, বিশেষ করে এই জিনিসটা, এটা আমার জন্য আশা জাগায়। কারণ হি হ্যাজ, এখানে আপনারা যেই হলুদ স্কোয়ার গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সাকসেসফুল ড্রিবল, মানে ড্রিবল করে তিনি একটা বার্সেলোনার প্লেয়ারকে ক্রস করেছেন। গোলাপি রঙের যেই বক্স গুলো দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে ফেইল টেক অনস, মানে অনেক ফেলিয়ার আছে তার টেক অনসে, বাট স্টিল হি ইজ নট অ্যাফ্রেড টু ডু ইট, হি উইল ডু ইট রিগার্ডলেস। এবং আরো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটার জন্য ভিনিসিয়াসকে জিদান এবং আনচেলত্তি দুজনই পছন্দ করেন, সেটার কারণ হচ্ছে আপনারা এই গ্রিন যে সার্কেল গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বল রিকভারি। দেখেন রিয়াল মাদ্রিদের নিজের হাফে ভিনিসিয়াসের অনেক ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে বল রিকভারি আছে। একটা like he's a forward, he's not even a midfielder at Real Madrid, he's out and out forward, সে উইঙ্গার। সো তার কাছ থেকে এই ধরনের ডিফেন্সিভ কভারেজ পাওয়াটাও কিন্তু দলের জন্য অনেক অনেক বড় একটা ব্যাপার, অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং এই কাজটার জন্য ভিনিসিয়াস এবং রড্রিগোর ডুওটা খুব ইম্পর্টেন্ট, কারণ তারা দুজন খুব ন্যাচারালি ট্র্যাক ব্যাক করে, ওদেরকে লাইক ইনস্ট্রাকশনও দিতে হয় না। whenever Real Madrid doesn't have the ball, they will track back, they will try to win back the ball on their own. Team player, right? These two are your team players. Well, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে this is a new generation of players. You have to realize যে তাদেরকে ছোটবেলা থেকে যখন একটা বড় ক্লাবে নিয়ে আসা হয়েছে, এলিট কোচরা যখন কাউকে 16-17 বছর বয়স থেকে বলছেন যে you have to track back to be in the team, তখন আসলে এটা বেসিক ট্রেনিং এর মধ্যে পড়ে যায়। সো অনেকের জন্য যেই ডিভা সিমটমটা দেখা যায় 22-23 বছর বয়সে এস্টাবলিশ হওয়ার পরে, যে ফ্রম টুডে আই এম আ সুপারস্টার এন্ড আই ওন্ট বি ট্র্যাকিং ব্যাক, আই ডোন্ট থিঙ্ক এটা তাদের ফুটবল মেকানিজমের মধ্যেই কখনো আসবে। বিকজ অনেক ছোটবেলা থেকে এই ধরনের জিনিস করতে থাকলে আস্তে আস্তে জিনিসটা অভ্যস্ত হয়ে যায় মানুষজন। ববি ফিরমিনো এটা খুব ভালো একটা এক্সাম্পল। ইভেন দো হি প্লেজ এজ আ নাম্বার 9, হি প্লেজ এজ আ নাম্বার 10, হি স্টিল ম্যানেজেস টু ট্র্যাক ব্যাক টু হিজ ওন ডি বক্স
অ্যান্ড ডিফেন্ড থিংস। তো এই ধরনের জিনিসপত্র আই থিঙ্ক মডার্ন ফরওয়ার্ডদের জন্য খুব ভালো। আর আমি বলবো যে আমি তাদের প্রগ্রেসে খুশি, বিকজ দে আর বিং বিল্ড অ্যাজ আ ব্লু প্রিন্ট ফর নেক্সট জেনারেশন ফরওয়ার্ড, যাদেরকে দেখে মানুষ বলবে যে এদের মতো ফরওয়ার্ড হওয়া উচিত। এবং এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই দুটোর সাথে আমি আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাই শিওর জিসানের সাথে স্পেশালি, সেটা হচ্ছে আমরা কিন্তু এই ভিজুয়ালাইজেশন গুলোতে খালি সাকসেসফুল ও টেক অন গুলো দেখলাম। এবার চিন্তা করো হচ্ছে এমন পার্সপেক্টিভ, এমন ইনসিডেন্টে যেখানে ভিনিসিয়াস জুনিয়রের উপস্থিতি বা রদ্রিগোর উপস্থিতি মিনস দ্যাট দে হ্যাভ ওয়ান এক্সট্রা প্লেয়ার হু ক্যান ওয়ার্ক অ্যাজ আ ম্যান মার্কিং রোল, অ্যান্ড দেন an actual defender or a defensive midfielder can go and attack the ball, attack and start the press from there. এই পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এই পয়েন্টটা ইউজুয়ালি ভিজুয়ালাইজেশনের মধ্যে ফালানো একটু কঠিন, কারণ হচ্ছে এই পয়েন্ট গুলোতে আসলে থাকে মানে these are, it's hard to find data set যেখানে যে the role was only as a man marking, but this is how you build a defensively solid team essentially. এখানে আরেকটা জিনিস একটু অ্যাড করি এই দুইজনের ব্যাপারে, যেহেতু কথা হচ্ছে জাস্ট টু লাইন। সেটা হচ্ছে এই দুইজনের দুটো পার্টিকুলার উইকনেস আছে। ভিনিসিয়াস চ্যানেল ধরে দৌড়াতে এখনো পর্যন্ত একটু জড়সড় হয়ে থাকেন, আর রড্রিগোর উইকনেস হচ্ছে তিনি ওয়ান অন ওয়ান ক্ষেত্রে যখন টাসেল হয় টাসেল গুলাকে এখনো ব্রেক করতে পারেন না। তো আই থিঙ্ক এই দুইজন যদি এই দুইটা জিনিস নিজেদের গেমে অ্যাড করতে পারেন, উই আর ইন ফর আ ভেরি ডিভাস্টেটিং ট্রায়ো। আই ডোন্ট নো 3 নাম্বার মেম্বারটা কে হবেন, বাট দিস টু আর দেয়ার টু বিল্ড আ ট্রায়ো। এবং রড্রিগোর আরেকটা ব্যাপার হচ্ছে আমার মনে হয় লাইক হি স্টিল ইয়াং এনাফ ফর হিম টু ওয়ার্ক অন হিজ উইকার ফুট। কারণ রিয়াল মাদ্রিদে রড্রিগো রাইট উইঙ্গার হিসেবেই খেলবে, সে ব্রাজিলে কোথায় কি খেলে এসেছে লাইক একেবারেই এট দিস পয়েন্ট ফালতু কথা। কারণ জিদান এবং আনচেলত্তি যদি মনে করে থাকেন এই প্লেয়ারটা রাইট উইং এ খেলার জন্য পারফেক্ট, ব্রাজিলে তার সান্টোসের কোচ কি মনে করেছেন দ্যাট ইজ কমপ্লিটলি অ্যাবসলিউটলি ইররিলেভেন্ট। তো রড্রিগো যে ব্যাপারটা একটু স্ট্রাগল করে সেটা হচ্ছে সে যখন রাইট উইং থেকে কাটব্যাক করে তখন সে বল রিসাইকেল করতে অনেক সময় তার সমস্যা হয়, কারণ সে এখনো উইক ফুটে অতটা স্ট্রং না। বাট আমার মনে হয় এখানে এই ব্যাপারটা যদি তার খেলায় অ্যাড করা যায় তাহলে হিল বি ইভেন মোর ডেভাস্টেটিং প্লেয়ার। অলরাইট, আমরা এখন একটু বার্সেলোনার আলোচনায় যাই। বার্সেলোনা কোন ধরনের ফরমেশনে খেলতে পারে? বার্সেলোনার কে নিয়ে একটা প্রশ্ন এসেছে, প্রশ্নটা পডকাস্টের শেষ দিকে নিব। বার্সেলোনার প্রেডিক্টেড লাইন আপ হিসাবে এই যে লাইন আপটা দেখানো হচ্ছে এটাও এগেইন লাইক দের ইজ ভেরি স্লিম চান্স যে এখান থেকে কোনো চেঞ্জ আসবে। এটার কারণ হচ্ছে জর্ডি আলবা ওয়াজ দি অনলি গাই যাকে নিয়ে সন্দেহ ছিল সে ফিট হতে পারবে কিনা ইন টাইম। রোনাল্ড কোমান তার প্রেস কনফারেন্সে বলেছেন জর্ডি আলবা ইজ কমপ্লিটলি ফিট এন্ড হি উইল প্লে। এবং বার্সেলোনা যদিও আমার মনে হয় ডায়নামো কিয়েভের সাথে 3-ম্যান ব্যাকলাইন নিয়ে খেলেছে, রিয়াল মাদ্রিদের সাথে মনে হয় না তারা 3-ম্যান ব্যাকলাইন নিয়ে খেলবে, কারণ ভ্যালেন্সিয়ার সাথে ম্যাচটা ঠিক এই ফরমেশনে এই লাইন আপ নিয়ে খেলা হয়েছিল উইথ অ্যান আই টু দ্য ক্লাসিকোতেও একই ব্যাপারটা রেপ্লিকেট করা যায় কিনা। ভ্যালেন্সিয়ার সাথে বার্সেলোনা বেশ ভালো খেলেছে এবং তারা মোটামুটি এই ফরমেশন নিয়ে আগাবে। এখানে তাদের সুবিধা যেটা হয়েছে তারা সেরজিনিও দেস্টকে ডিফেন্ডার থেকে এখন উইঙ্গারের দিকে কনভার্ট করার চেষ্টা করছে। এমনি তো সে লাইক উইং ব্যাক হিসেবেই খেলে, ফুল ব্যাক হিসেবে খুব কমই খেলেছে সে বার্সেলোনা ক্যারিয়ারে। এবং একটা চেঞ্জ আসতে পারে সেটা হচ্ছে সেরজি রোবের্তোর জায়গায় খুব সম্ভবত অস্কার মিঙ্গেজা স্টার্ট করতে পারেন। অস্কার মিঙ্গেজা গিভস ইউ আ বিট মোর অ্যাসুরেন্স দেন রোবের্তো এট দিস স্টেজ। বাট এটা ছাড়া আমার কাছে খুব বড় ধরনের কোনো পরিবর্তন আর বার্সেলোনার লাইন আপে আসবে বলে আমার মনে হয় না। জিসান বাইরিক, তোমাদের দুজনের কোনো কিছু যদি যোগ করার থাকে ব্যাপারে। থ্যাংক ইউ। আমার কাছে সার্জিনিও দেস্টের এই ইভলভিং যে রোলটা তিনি যে প্লে করলেন, তিনি প্রথমে একটা ফুল ব্যাক পজিশন থেকে হি অ্যাকচুয়ালি মুভড ইনটু আ উইং ব্যাক পজিশন এন্ড সুন টু বি মুভিং ইনটু আ উইঙ্গার পজিশন। এটা খুবই ইন্টারেস্টিং, মানে মার্সেলো ইন রিভার্স বেসিক্যালি। মার্সেলো ইন রিভার্স বলতে পারো, হ্যাঁ। কারণ সার্জিনিও দেস্ট ইজ অলসো আ প্লেয়ার যে কিনা কিন্তু বার্সেলোনা খুবই একটা অল্প বয়সে এসেছেন, এবং তিনিও ভিনিসিয়াস জুনিয়র বা রদ্রিগোর মতো তাকেও গ্রুম করা হয়েছে। খালি একটা বড় পার্থক্য হচ্ছে হি ইজ ফ্রম ইউএস, অন দ্য ফ্লিপ সাইড ভিনিসিয়াস জুনিয়র আর রদ্রিগো দে আর ফ্রম সাউথ আমেরিকা। তো ইউএস বেস প্লেয়ারদের যে বড় বড় ক্লাবে যে তাদের নাম আসছে, দিস ইজ অ্যাকচুয়ালি আ গুড সাইন ফর নর্থ আমেরিকান সকার অ্যাজ ওয়েল। দ্যাট মিনস দ্যাট এখানে একটা যে আনট্যাপ রিসোর্সেস আছে সেকেন্ড জেনারেশন প্লেয়ারদের, উইল সি মোর অফ দিস প্লেয়ার্স কামিং টু দিস টিমস এন্ড সুন উইল সি মোর। তো হ্যাঁ, আমার আসলে এই সার্জিনিও দেস্টের খেলাটা আসলে এই মৌসুমে একটু আমি হালকার উপর ফলো করার চেষ্টা করছি। হি ইজ আ প্লেয়ার দ্যাট হ্যাজ আ লট অফ পটেনশিয়াল, বাট
from a Barcelona side that had the famous Messi, Neymar, Suarez, সেখান থেকে Fati, Depay, Serginho Dest. This is, I'm not gonna say this is a like for like substitution, or this is like a substitution at a 50% capability, but the quality has gone down on a very real sense. Isan? Yep. সার্জিনো দেশকে কিন্তু আমি খুব হাইলি রেট করি পার্সোনালি, বিকজ বার্সেলোনার এই স্কোয়াডে বা প্রিভিয়াস বার্সেলোনা স্কোয়াড গুলাতেও আসলে ড্যানি আলভেস চলে যাওয়ার পর একজন ডাইনামিক রাইট সাইডেড প্লেয়ার, বিট রাইট ব্যাক, বিট রাইট মিডফিল্ডার সবসময় কম ছিল। আমি মেসিকে একজন রাইট উইঙ্গার হিসেবে এখানে কাউন্ট করবো না, বিকজ মেসি এবং রোনালদো দুইজন এমন হাইব্রিড ধরনের প্লেয়ার যে যাদেরকে একটা পার্টিকুলার পজিশনিং ট্যাগ দিয়ে খেলানো খুব কঠিন। দেয়ার পজিশন শুড বি কল্ড মেসি এন্ড রোনালদো, নাথিং এলস। তো এখন এই ধরনের সিচুয়েশনে যখন একজন ডাইনামিক রাইট সাইডেড প্লেয়ারের অভাবে আসলে এই যে মেসির যে পরবর্তীতে এল ক্লাসিকো খরা কিংবা মেসিকে মেসির মতো খেলতে না পারা, এরকম অনেক জিনিস সাফার করতে হয়েছে। সার্জিনহো দেস আসার পর আমি 2-4টা ম্যাচে অ্যাকচুয়ালি দেখেছি যে হি ওয়াজ মেকিং হিজ মুভ ফ্রিলি, সো হি ইজ আ ভেরি ডাইনামিক প্লেয়ার, আই উইল গিভ হিম দ্যাট। আর সার্জিনহো দেসকে উপরে খেলানোর আইডিয়াটা আই ওন্ট সে দিস ইজ দ্য ওয়ার্স্ট আইডিয়া ইন প্ল্যানেট আর্থ, বাট দেন अगेन যখন তুমি তার জায়গাটা কভার করার জন্য সার্জি রবার্টোর উপরে ডিপেন্ড করছো, যিনি ইয়ার আফটার ইয়ার মিডিওক্রেসির মানে মোটামুটি বড় সড়ো এক্সাম্পল সেট করে গেছেন, হি ইজ ভেরি কনসিস্টেন্ট অ্যাট ইট। তো এখন এই জায়গাটাতে আসলে আমার মনে হয় যে তা আমাদের এক্সপ্লয়েট করার একটা সুযোগ আছে। আমি সার্জি রবার্টোকে আন্ডার এস্টিমেট করছি না, আমি তাকে রাইটলি রেট করে বলছি যে এই চান্সটা আমাদের আসলে নেওয়া উচিত। আর আরেকটা জিনিস হচ্ছে যে এটা অ্যাকনলেজ করতে হবে, যেটা ভালো কথা বলবো আমি বার্সেলোনাকে নিয়ে, নট লাইক পিকে, আই অ্যাকচুয়ালি মিন ইট, এবং আই এম নট গোইং টু গো ব্যাক অন মাই ওয়ার্ড ইভেন ইফ উই লুজ। সেটা হচ্ছে যে ওরা বা আমরা যদি জিতি, ওদের যে ইয়াং প্লেয়ার কালটিভেট করার ব্যাপারটা, এটা কিন্তু আন্ডারস্টিমেট করার সময় এখনো আসে নাই, বিকজ এই মুহূর্তে তাদের নাম্বার 10 যিনি পড়ছেন তিনি তাদের একাডেমিক গ্রাজুয়েট। গ্যাভি নামে যে প্লেয়ারটা খেলছেন কিংবা মিঙ্গুয়েজা নামে যে প্লেয়ারটা খেলছেন, সব মিলিয়ে রিক্রুটমেন্ট, প্লেয়ার গ্রোয়িং, এই ব্যাপারগুলোতে কিন্তু বার্সেলোনা এখনো ইউরোপের টপ কন্টেন্ডেন্ট গুলোর মধ্যে একটা। তো এই জায়গাটাতে আমাদের জন্য একটা প্লেস অফ ডার্কনেস থেকে যায়, বিকজ এই ধরনের প্লেয়ারদেরকে you need 2 or 3 seasons to understand what they're capable of, what their style is, what they can actually do, what to predict from them. এই জায়গাগুলোতে বার্সেলোনার একটা স্ট্রেংথ সবসময় আমাদের এগেইনস্টে থেকে যাবে, এবং আজকেও আছে। ওদের 3জন প্লেয়ার আছে যারা মোটামুটি এরকম নতুন একটা জায়গা থেকে আসছেন, এবং তাদের পটেনশিয়ালের স্কাইটা কিন্তু লিমিটলেস। আমাদের এন্ডে গুড নিউজ হচ্ছে আমাদের এন্ডে এখন এরকম প্লেয়ার আছে, বাট এই যে রিসার্চের এন্ড থেকে আমরা কিন্তু বরাবরের মতো এবারও পিছিয়ে থাকছি। এখন এটাকে আমরা এক্সপ্লয়েট করতে পারলে আমাদের জন্য ভালো, না পারলে আমাদের জন্য আসলে মানে হার্ট ব্রেকের একটা পসিবিলিটি থাকেই। সেই যে আমরা কমেন্ট সেকশনে আমি একটু আগেও দেখছিলাম যে অনেকে ধরে নিয়েছেন যে একটা পার্টিকুলার গোলের ব্যবধানে আমরা জিতবো, কেউ একজন হিউমিলিয়েটেড হবে, কেউ একজন হয়তো 2টো গোল করবেন, কেউ একজন মিম হয়ে যেতে পারেন। I don't think মানে জিনিসটা এতটা একপাক্ষিক হতে যাচ্ছে। এল ক্লাসিকো ইজ এল ক্লাসিকো বিকজ both teams has a pedigree and history to back their claim on this. আর এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ অবশ্যই কিছুটা এগিয়ে আছে, বাট লেটস নট গেট ওভারজয়েড বিকজ a match is over only when it is over. এবং আমি এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা থেকে যতটুকু এগিয়ে আছে এর থেকে অনেক বেশি এগিয়ে থেকে রিয়াল মাদ্রিদকে এল ক্লাসিকো চরম বাজেভাবে হারতে দেখেছি। সো এখানে আমরা 5 গোল দিব, 7 গোল দিব, বার্সেলোনাকে 5 গোল দেওয়ার অনেক ইচ্ছা ছিল, এগুলো আমাদের সবারই ইচ্ছা আছে, বাট রিয়ালিটি ইজ ডিফারেন্ট। এর থেকে মনস্তাত্ত্বিক ভাবে সবভাবে পয়েন্ট টেবিলে এগিয়ে থেকে বার্সেলোনার কাছে মানে যাচ্ছে তাই ভাবে মানে হেরেছি আমরা, এরকমও কিন্তু হয়েছে। সো এগুলো থেকে আসলে আমাদের মানে একটু কশাস থাকতে হবে। এবং আই কমপ্লিটলি এগ্রি উইথ জিসান, তুমি ইয়াং প্লেয়ারদের যে কথাটা বললে, বিশেষ করে গাভি এবং পেড্রির মতো দুইটা মিডফিল্ডার জাস্ট লাইক আউট অফ থিন এয়ার নিয়ে আসা, ইটস কোয়াইট কমেন্ডেবল, দে ডিড ওয়েল ইন দিস রিগার্ড। সো এটা একটা বিচ্ছিন্ন ঘটনা না, মানে আমি গত 20 বছর ধরে দেখে আসছি যে আউট অফ নোওয়্যার তারা একটা মিডিওকর প্লেয়ারকে এমন একটা ট্যাকটিক্সে খেলাচ্ছে যেটাতে তাদের পটেনশিয়াল এমন ভাবে ম্যাক্সিমাইজেশন হচ্ছে যে তারা ওই লেভেলটা অন্য কোনো ক্লাবে গিয়ে রিচ করতে পারছে না। সো দে আর ট্রুলি ডুইং সামথিং রাইট, এবং এটা হচ্ছে নো ম্যাটার হু দ্য কোচ ইজ, সো দে ডেফিনেটলি ডুইং সামথিং রাইট অন দ্য ব্যাকগ্রাউন্ড, যেটা আমরা করতে পারছি না, যেটা আমাদেরকে বিজনেস এন্ডে কভার করতে হচ্ছে। এন্ড গুড থিং ইজ আমরা সাকসেসফুলি জিনিসটা করতে পারছি, অবভিয়াসলি মানে আই উইল give ourselves a pat on the back সাপোর্টার হিসাবে, ক্লাব হিসাবে, but that doesn't take away the credit
of their good work. Exactly. Eric, you wanted to add something? হ্যাঁ, আই ডু। দুজন খুবই, বোথ পয়েন্টস আর ভেরি রাইট। আর এখানে একটা পয়েন্ট চিন্তা করা দরকার, সেটা হচ্ছে বার্সেলোনা স্টাইল প্লেইং, এটা কিন্তু একটা ট্যাকটিক্যাল ঘরানা বলতে পারো, এটা একটা ট্যাকটিক্যাল জনরা এসেনশিয়ালি। এই টাইপের ঘরানার মানসিকতার খেলোয়াড়দের বিল্ড করার পিছনের একটা মূল কারণ থাকতে পারে যে এই খেলোয়াড়দেরকে শুধুমাত্র এই ট্যাকটিক্যাল ইনপুটই দেওয়া হচ্ছে লামাসিয়াতে। অন দ্য ফ্লিপ সাইড, তুমি যদি লামাসিয়ার গ্র্যাজুয়েটদের ইম্প্যাক্ট দেখো বার্সেলোনার বাইরে ইন স্প্যানিশ লিগ অর সেকুন্দা, ভার্সেস তুমি যদি কাস্তিয়ার প্লেয়ারদের আউটকাম দেখো অন দ্য সেম ফিল্ড, তুমি দেখবা কাস্তিয়ার খেলোয়াড়রা রিয়াল মাদ্রিদের বাইরে অন্যান্য ক্লাবে আরো একটু বেশি সাকসেসফুল, এবং দে আর এসেনশিয়ালি প্লেইং ইন গুড, নট ইন গুড, আই এম নট গোনা সে গুড ক্লাবস, আই এম গোনা সে they are playing well in whichever club they are going into, সেটা রায়ো ভায়াকানো হোক, এলচে হোক, ভিয়ারিয়াল, ভ্যালেন্সিয়া, যাই হোক না কেন। তো এখানে আমার পয়েন্টটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদ যখন একটা খেলোয়াড়কে ডেভেলপ করে স্ক্র্যাচ থেকে, তখন রিয়াল মাদ্রিদের একটা টার্গেট থাকে হচ্ছে দে ইনভেস্ট 100,000 euro on it and they want to get 7 to 8 million euro cashback on it, essentially return on it. On the flip side, Barcelona টার্গেট থেকে এখানে যে the player that they develop, it has to be way better so that they can replace the players they have on the field. Exactly. So this is one way of playing football versus the way we play football is different, but it's fun to see these two policies exist on the same league, কারণ এটা কিন্তু তুমি বলতে পারো হচ্ছে রিয়াল মাদ্রিদ is a hub for a different type of football versus Barcelona is a hub for a different type of football, and that's what makes El Clasico even more fun and exciting to watch, because you know something different is gonna be happening. Yep. এবং আমি দর্শকদের একটু মনে করিয়ে দিতে চাই, we have like said it many times, যে at least এটা শুধু রিয়াল মাদ্রিদের পার্সোনালদের নাম না, প্লিজ ডোন্ট লাইক ফ্যাব্রিকেট নেমস অন আওয়ার প্ল্যাটফর্ম। কার্লো আনচেলত্তির নামের বানানটা এত কঠিন না, একজন একই কমেন্ট দিয়ে বারবার স্প্যাম করছেন, অ্যাট লিস্ট রাইট আনচেলত্তিস নেম প্রপারলি প্লিজ। আরেকজন he said La Fabrica is one of the most underrated club academy, and you wrote La Fabrica as Fabrica. There is, I don't know what if there is an academy called La Fabrica. So when it's attached to Real Madrid, please try to be a bit more careful. It's embarrassing যে 2021 সালে এসে আমাদের নিজেদের প্লেয়ারদের, কোচদের একাডেমির নাম ঠিকমতো লিখতে বলার জন্য অনুরোধ করতে হচ্ছে। Anyways, we'll move on. Let's move on to the big man. Okay, Eric এবং জিসান, বেনজেমা ছাড়া তোমাদের বিগ ম্যান কে, এটা বলো। বেনজেমা আর কোর্তোয়ার নাম বলা যাবে না। বেনজেমা আর কোর্তোয়া ছাড়া তোমাদের রিয়াল মাদ্রিদের বিগ ম্যান কে বলো। জিসান, go ahead. না, Eric, you go first. আমি আসলে Vinicius Junior, I have someone. না, কিন্তু আমি কিন্তু বলে নিয়েছিলাম যে এই মৌসুমে যতবারই আমাকে বিগ ম্যানের নাম জিজ্ঞেস করা হবে আমি করিম বেনজেমার নাম বলবো। তো আজকে যেহেতু আমি ওই ব্যাপারটা থেকে রেস্ট্রিক্টেড, আই থিঙ্ক আজকের ম্যাচে বিগ ম্যান হতে পারেন দুই কোচ। আমি দুই কোচের নামও এখানে নিব, বিকজ দুইজনই, একজন ট্যাকটিক্যালি নিজে কি করতে যাচ্ছেন পুরোটাই সংবাদ সম্মেলনে বলে দিচ্ছেন, আরেকজন কিছুই বলছেন না, আরেকজন যেখানে 100% অপটিমিস্টিক একটা অ্যাপ্রোচ নিচ্ছেন, বলছেন তিনি কাউকেই ভয় পান না, আরেকজন বলছেন যে সবাইকেই ভয় পাওয়া উচিত একটু একটু মাঝে মাঝে। তো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আর আমি আজকের কনভারসেশন শুরু করেছিলাম আধুনিক ফুটবলের সূতিকাগার এভারটন এরকম একটা স্টেটমেন্ট দিয়ে। তো আই থিঙ্ক মানে এই দিস পোস্ট এভারটন জব ক্লাসিকো আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস। আর দুইজন কিভাবে আসলে নিজেদেরকে হ্যান্ডেল করেন, বিকজ আনচেলত্তি যদিও বলছেন 4-3-3, বাট তিনি আরেকটা ইন্টারেস্টিং কথা বলেছেন, সেটা হচ্ছে একটা দলের যখন একটা নির্দিষ্ট আইডেন্টিটি দাঁড়িয়ে যায় তখন বোঝা যায় যে এই দলটা আসলে কি করতে যাচ্ছে। তো তিনি তার দলের কাছ থেকে এক্সপেক্ট করেন যে নির্দিষ্ট কোনো আইডেন্টিটি দাঁড় না করিয়ে এক্সপান্সিভ ফুটবল খেলতেও যেমন চান, সেরকম আবার কাউন্টার অ্যাটাক গুলোরও ভালো একটা ইউটিলাইজেশন করতে চান। সো দিস 4-4-3 will not be a typical 4-4-3, and of course আমরা জিদানের সময় থেকে বলে আসছি যে এই ঘরানার কোচদের ফরমেশন অনেকখানি লবসাইডেড, যদিও এখন বেনজেমা সেন্টারে থাকা এই লবসাইডেডনেসটা কিছুটা আই ডোন্ট নো সিমেট্রিক হয়ে গেছে, বাট দেন अगेन আমাদের অনেক
এক্সপ্লোর করার মতো পসিবিলিটি আছে আনচেলত্তির 4-3-3 মধ্যেও। এছাড়া মিডফিল্ড যখন চেঞ্জ হবে, বিকজ যার বদলেই ভালভার্দে নামবেন কিংবা যখন ব্যাকলাইনে চেঞ্জ আসবে, সেই জিনিসটা আসলে চেঞ্জ ফরমেশনটাকে কি করবে, এখানে অনেক কিছু করার অপশন আছে। আর কোম্যানের জন্য তো স্কাই ইজ দ্য লিমিট, কারণ উনি 3জন ডিফেন্ডার নামাবেন না 4জন ডিফেন্ডার নামাবেন, এটা নিয়েই কিন্তু এখনো পর্যন্ত একটা জল্পনা কল্পনা উনি ধরে রাখতে পেরেছেন। এন্ড হি হ্যাজ প্লথেরা অফ ইয়াং প্লেয়ার্স যাদেরকে উনি বিভিন্ন রোলে বিভিন্ন ভাবে ইউজ করতে পারেন। আমি জানি না কোমেন কতদিন থাকবেন বা আনচেলত্তিও আসলে কতদিন থাকবেন, বিকজ তাদের কারো সাইডেই বয়সটা নাই। বাট নেক্সট 10 বছরে এল ক্লাসিকো কি হতে যাচ্ছে তার একটা ব্লু প্রিন্ট যদি দাঁড়ানোর জন্য আজকের ম্যাচটা একটা ভালো গ্রাউন্ড হয়, আই ডোন্ট থিঙ্ক এটা একদমই ইরিলেভেন্ট ডিসকাশন, দিস ইজ রিলেভেন্ট ডিসকাশন। এন্ড এই কারণে আমার মনে হয় দুই কোচ উড বি মাই বিগ ম্যান। রাইট এরিক, অ্যাপার্ট ফ্রম বেনজেমা, রিয়াল মাদ্রিদের বিগ ম্যান কে এবং বার্সেলোনার তোমার বিগ ম্যান কে? I'm gonna take a short answer. I'm gonna just go ahead and say Vinicius Junior. এই ম্যাচে এই পুরো সিজনে ভিনিসিয়াস জুনিয়র কত বেশ কিছু ম্যাচে আমাদেরকে সারপ্রাইজ করছেন। চাই সারপ্রাইজড হতে এবং চাই এটা যেন একটা ওয়ান অফ সিজন না হোক, এটা যেন তার রেগুলার খেলোয়াড়ি অবস্থানে তিনি তার এটাই হোক, রিগার্ডলেস অফ কোচ, বিকজ ইজ অ্যান এক্সাইটিং প্লেয়ার টু লুক আউট ফর। অ্যান্ড অন দ্য ফ্লিপ সাইড, বার্সেলোনায় বিগ ম্যান আমার মতে হতে যাচ্ছেন এবার সেরজিনিও ডেস্ট। তিনি যদি আজকে ম্যাচটি খেলেন, আই উইল বি লুকিং ফরওয়ার্ড টু সি হিজ গেম প্লে এবং একটা পোস্ট মেসি পোস্ট পিক বার্সেলোনার রাইট উইং কেমন হতে পারে, দ্যাট উই ক্যান সি ইট ফ্রম টুমরোজ গেম। মেহেদি? আমার বার্সেলোনার বিগ ম্যান দিয়ে শুরু করি। আমার মনে হয় বার্সেলোনার বিগ ম্যান হচ্ছে মার্ক-আন্দ্রে টার স্টেগেন। কারণ বার্সেলোনা এই সিজনে আমার মনে হয় লা লিগায় তারা গোল খেয়েছে 14টা। যদি টার স্টেগেন না থাকতো আমার মনে হয় এই সংখ্যাটা খুব ইজিলি 20 বা 25-এর কাছাকাছি হতে পারতো। এবং টার স্টেগেনকে নিয়ে অনেক হাসি তামাশা হয়, ট্রল হয়, অনেক কিছু হয়, বাট লাইক বিকজ হি কনসিডস দ্য ইজি গোলস, যেটা হয়তো লাইক অনেক মানে এজ লেভেল গোলকিপাররা খাবে না, ওইসব গোল সে অনেক সময় কনসিড করে। বাট সে যে গোলগুলো সেভ করে ওইটা আবার লাইক অনেক গোলকিপারের জন্য ওইটা ডিফিকাল্ট, হি মেক্স দ্য ডিফিকাল্ট সেভস। সো এবং এটা হি হ্যাজ বিন সেভিং বার্সেলোনা ওভার এন্ড ওভার এগেন ওভার দ্য ইয়ার্স উইথ দিস কাইন্ড অফ সেভস। বার্সেলোনার বিগ ম্যান আমার জন্য অবশ্যই মার্ক-আন্দ্রে টার স্টেগেন। রিয়াল মাদ্রিদের বিগ ম্যান আমার জন্য টনি ক্রুস। কারণ এবং কেন টনি ক্রুস, এইটার এই প্রসঙ্গে নিয়ে আমি হচ্ছে দর্শকদের প্রশ্ন থেকে শুধুমাত্র একটা প্রশ্ন নিব আজকে, এবং খুব সম্ভবত যার প্রশ্নটা নিচ্ছি উনি একজন বার্সেলোনা ফ্যান। বাট বিফোর গোয়িং টু দ্যাট, আমার মনে হয় রিয়াল মাদ্রিদের এই এরিক একটা কথা বলেছিল যে মিডফিল্ড ব্যাটেলটা আসলে খুব ইম্পর্টেন্ট হবে এই ম্যাচে। এবং মিডফিল্ড ব্যাটেলটা বলতে আসলে দুই মিডফিল্ডের মধ্যে কোন মিডফিল্ড একজন আরেকজনের প্রেসকে টক্কর দিতে পারবে ভালো, সেইটা এই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে অনেকটাই, সেটার উপর ভিত্তি করে। সো এই কারণে আমার মনে হয় টনি ক্রুসের ফর্মে থাকাটা, ফর্মে আছেন, ভালো ফর্মে আছেন, টনি ক্রুসের জাস্ট নিজের নর্মাল খেলাটা খেলার জন্য আমরা অপেক্ষা করব এবং এটা খুব দরকার হবে রিয়াল মাদ্রিদের জন্য। দি ওনলি কোশ্চেন উই আর গোয়িং টু টেক টুডে ইজ, ইটস এ ভেরি গুড কোশ্চেন এন্ড দ্যাটস আই এম টেকিং ইট। আপনার পুরো কোশ্চেনটা হচ্ছে আমাদের স্ক্রিনে আসেনি, বাট আই ক্যান গেট দ্য জিস্ট what you are trying to say. I have a question. I hope you'll answer it. There is a high possibility that Barca will play 3-4-3 or 3-5-2 whatsoever. There will always be an extra midfielder and attacker less because players like Gavi and Coutinho, they always stay more deep than the final third. Now we saw Madrid have a problem in pressing. They create a huge gap between defense and midfield. Mehdi Bhai wrote an article, and two of their Barca players, Busquets and De Jong. আমি বুঝতে পারছি আপনি কি মিন করতে চেয়েছেন। ফার্স্ট অফ অল, বার্সেলোনা 3-4-3 খুব সম্ভবত খেলবে না। আই উইল বি সারপ্রাইজ যদি তারা 3-ম্যান ব্যাকলাইন নিয়ে খেলে। মানে কাটালান মিডিয়ার মতে তারা 4-ম্যান ব্যাকলাইন নিয়ে খেলবে। বাট এখানে যে প্রসঙ্গটা সেটা হচ্ছে ফ্র্যাঙ্কি ডি জং এবং সের্জিও বুস্কেটস ভার্সেস লুকা মডরিচ এন্ড টনি ক্রুস, প্রবাবলি দ্য 4 মোস্ট প্রেস রেজিস্ট্যান্ট প্লেয়ার্স ইন দ্য হোল ওয়াইড ওয়ার্ল্ড। তো এই চারজনের ব্যাটেলটা এই ম্যাচের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি তাদের অনেক সিমিলার ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন টনি ক্রুজ ওয়ান অফ দ্য বেটার বল ক্যারিয়ার্স, বল প্রোগ্রেসার্স ইন দ্য ওয়ার্ল্ড, ফ্র্যাঙ্কি ডি জংও তাই। প্রেস রেজিস্ট্যান্সের কথা যদি বলি, সের্জিও বুস্কেটস এবং লুকা মডরিচের থেকে প্রেস রেজিস্ট্যান্ট প্লেয়ার খুঁজতে গেলে আসলে লাইক ইট উইল বি ডিফিকাল্ট খুঁজে পাওয়া। তো এই চারজন দুইজন করে নিজেদের ব্যাটেলটা কিভাবে মোকাবেলা করবেন, এটা আসলে এই ম্যাচের
অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা দিক হবে এবং সবার চোখ থাকবে এটার দিকে। যদিও রিয়াল মাদ্রিদের জন্য ব্যাপারটা একটু অন্যরকম, কারণ মডরিচ এবং ক্রুস হচ্ছে মিডফিল্ডের দুই পাশে খেলেন, তাদের মাঝখানে কাসেমিরো থাকেন, সের্জিও বুস্কেটস বার্সেলোনার একমাত্র সিঙ্গেল পিভট হিসেবে খেলেন মিডফিল্ডে, ডিফেন্সিভ হাফে। বাট স্টিল ইট ইজ গোয়িং টু বি আ ভেরি ভেরি ইন্টারেস্টিং ব্যাটল বিটুইন দিস ফোর অ্যামেজিং মিডফিল্ডার্স। দ্যাটস অল ফ্রম আস। দর্শক যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জিসান এবং এরিক তোমাদেরকেও ধন্যবাদ। ম্যাচ আগামীকাল 8টা 15 মিনিটে, এল ক্লাসিকো, বিগেস্ট গেম ইন ক্লাব ফুটবল। সবাই আশা করি ম্যাচটা ভালোভাবে উপভোগ করবেন এবং ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ গাইস।